কাহানি নিউজ আওয়ার এক্সট্রা পরীক্ষায় করোনা পরীক্ষা এই শিরোনামে আমরা আজকে কথা বলবো। আর কি প্রেক্ষাপটে এই শিরোনাম সেটা নিশ্চয়ই আপনারা জানেন দর্শক যারা খোঁজ খবর রাখেন, অর্থাৎ এই করোনাকালে সবাই সব কিছুর খোঁজ খবর আমরা রাখছি, অনেক বেশি বেশি টিভি দেখছি, অনেক বেশি বেশি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছি খবর জানার জন্য কি হচ্ছে, কবে করোনা থেকে আমরা কিছুটা রেহাই পাবো। সে কারণে সবাই সব কিছু আমরা জেনে যাই। আমরা জানি আজকে সকালেরই একটা খবর যে অ্যান্টিবডি চিনলেও ভাইরাস শনাক্তে কার্যকর নয় গণস্বাস্থ্যের কিট, অর্থাৎ গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ মাস দুয়েক আগে যে কিট আবিষ্কার করেছিল, উদ্ভাবন করেছিল এবং সেটা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছিল এবং সেটার আজকে যে ফলাফল অর্থাৎ সিদ্ধান্ত এসেছে সেখানে বলা হয়েছে যে অ্যান্টিবডি চিনলেও ভাইরাস শনাক্তে কার্যকর নয়। সুতরাং এই কিট আর আমাদের এখন যেটাকে আমরা বলছি যে র্যাপিড টেস্টের জন্য খুব একটা কাজে লাগবে না, এরকম একটি ইঙ্গিত আছে আমরা যে খবরটা পেয়েছি তার মধ্যে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর বাইরে প্লাজমা পরীক্ষা নিয়েও, প্লাজমা ডোনেট করা, প্লাজমা দান করা নিয়ে আমরা এটি নিউজ, যদিও আমরা একই সঙ্গে ক্যাম্পেইনের কাজ করছি অধ্যাপক এম এ খানের সঙ্গে বা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ বা রক্ত সঞ্চালন বিভাগের সঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও গিয়ে এই কিটের জন্য যে অপেক্ষা করতে হচ্ছে সেটা পাচ্ছে না এবং সেখানে গিয়েও থমকে আছে। অর্থাৎ করোনা নানা রকমের পরীক্ষা কোথায় জানি গিয়ে আটকে যাচ্ছে, যেটা সাধারণের জন্য সহজলভ্য হতো সেটা। এর বাইরে প্রাইভেটলি যারা করছেন অনেকে অনেক কিছু করে একেবারে রেডি হয়ে গেছেন। প্রাইভেট সেক্টরে যারা এগুলো নিয়ে তৈরি আছেন তাদের দুজন আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আগেই জানিয়েছি গণস্বাস্থ্য হাসপাতালের কিট নিয়েই যেহেতু মূল আলোচনা, আমরা ডক্টর বিজন কুমার শীল তাকে পেয়েছি, প্রধান বিজ্ঞানী গণস্বাস্থ্য হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়। সাংবাদিক মইনুল আলম আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অধ্যাপক ডক্টর এম এ খান তিনি যুক্ত হয়েছেন অ্যাবট ডায়াগনস্টিক বিজনেস ইউনিমেড লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুদ্দিন জিয়া, থাইরোকেয়ার বাংলাদেশের কনসালটেন্ট ও ল্যাবরেটরি পরিচালক অধ্যাপক ডক্টর হাবিব সাদাত চৌধুরী। আমরা শুরুতেই একটু ডক্টর বিজন কুমার শীলের কাছে যাই, একটু আপনার মুখে শুনতে চাই ডক্টর বিজন কুমার শীল। আমরা অনেক হইচই হয়েছে শুরুতেই এবং এটা নিয়ে অনেক রকমের নাটক, রাজনীতি, নানা রকমের কথাবার্তা উঠেছে। শেষ পর্যন্ত যে এইটা অ্যান্টিবডি চিনলেও ভাইরাস শনাক্ত করতে কার্যকর নয়, এই কথার পরিপ্রেক্ষিতেও না পাল্টা কোনো প্রোপাগান্ডা প্রচার ইত্যাদি আসবে না তো, যে এটা ইচ্ছা করেই গণস্বাস্থ্যটা সরিয়ে দেওয়া হয়েছে? কেন একেবারে ফুলপ্রুফ না হয়ে আমরা এতটা হইচই করলাম ডক্টর শীল? দেখেন, আজকে তো আমি আমি জানতাম যে আপনারা করোনায় খাদ্য বিষয় নিয়ে আলোচনা করবেন। যাক, তবু যেহেতু আপনার এই প্রসঙ্গটা এনেছেন যে আমাদের কিটের কার্যকারিতা বিষয়টা, দুঃখজনক সত্য যে আমরা কিন্তু এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে কোনো অফিসিয়াল রিপোর্ট পাইনি। ওনারা প্রেস রিলিজ দিয়েছেন, সুতরাং এই বিষয়ে কোনো রকম মন্তব্য করার মতো মনে হয় সুযোগ আমার নেই, যতক্ষণ না আমরা তাদের কাছে কোনো অফিসিয়াল রিপোর্ট পাচ্ছি। যা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন টেলিফোন করেছেন আমাদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। সুতরাং আমরা কিন্তু এই ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করতে পারছি না। আচ্ছা, আপনারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অফিসিয়াল কোনো চিঠি পাননি যে আসলে অ্যান্টিবডি অ্যান্টিজেন পরীক্ষায় এটা কার্যকর নয়, সেই মর্মে কোনো চিঠি পাননি? কিন্তু আমরা আপনাকে আজকে অনেকদিন পরে পেয়েছি, মানে এই কিট নিয়ে যত আলোচনা হচ্ছিল অনেকবারই আপনার আমাদের অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু ধরে নিলাম যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো রিপোর্ট আসেনি। কিন্তু আপনি তারপরেও তো আপনি আপনার যে উদ্ভাবন এটাকে তো আপনি স্ট্যান্ড করবেন। আপনি যদি
ব্যাখ্যা করেন যে আসলে কিটটা কি এবং কোন প্রক্রিয়ায় আপনারা দিয়েছেন এবং এটার সাফল্য নিয়ে আপনি কতখানি আশাবাদী। আমি ধরে নিচ্ছি আজকে কোনো ফলাফল আসেনি, সেটা ধরেই আপনাকে প্রশ্ন করেছি। ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। জি। আসলে যে কিটটা আমরা ডেভেলপ করেছি, এটা আমরা একটা টেকনোলজি এখানে অ্যাডাপ্টেড করেছি। হট ব্লড টেকনিকটি কিন্তু প্রথমে আমি সিঙ্গাপুরে ডেভেলপ করেছিলাম 2003 সালে, যখন সার্স করোনা ভাইরাস আউটব্রেক হয়েছিল। পরবর্তীতে ডট ব্লড থেকে আমি আরো নেক্সট ভার্সন নিয়ে আসি, সেটা হচ্ছে প্রো থেকে। এটা আমি করেছিলাম চিকুনগুনিয়া ভাইরাস ক্ষেত্রে ব্যাঙ্গালোর। তারপরে যখন এবার আবার করোনা ভাইরাসের আবির্ভাব ঘটলো, এই সময় বাংলাদেশে ছিলাম। তো আমি জন বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে জয়েন করি 1 ফেব্রুয়ারিতে। তো আপনারা জানেন সে সময় অলরেডি করোনা ভাইরাসের আউটব্রেক চীনে তুঙ্গে ছিল। তো আমি জাফর স্যারকে বললাম, স্যার আমি এই ধরনের একটা কিট তৈরি করতে পারি, আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাজটা শুরু করতে পারি। তো স্যার বললেন ঠিক আছে, শুরু করো, দেখা যাক কি হয়। ইতিমধ্যে তো আপনারা জানেন যে লকডাউন হয়ে গেল সারা পৃথিবীময়। তো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে, আমার অনেক পুরোনো বন্ধু ছিল চায়না, ইন্ডিয়া, ওইসব যোগাযোগ করে আমরা রিয়েজেন নিয়ে আসলাম, আইনে আমরা টেস্টটা ইনিশিয়াল আর&ডি ফিল্ডে দেখলাম যে না, কাজ হচ্ছে। তো এখানে যে বিষয়টা আসছে, যে অ্যান্টিবডি বিষয়ে বেশ কিছু নেতিবাচক মানে বক্তব্য বিভিন্ন জায়গা থেকে এসছে, কিন্তু আবার দেখা যাচ্ছে পরবর্তীতে এই টেস্টগুলো কিন্তু এফডিএ, ইউরোপিয়ান কমিশন, ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্ট, চাইনিজ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে যে হ্যাঁ, শুধুমাত্র একটি টেস্ট করে কখনো কোনো ডিজিজকে স্ট্যান্ড করানো যায় না। করোনা ভাইরাস টেস্ট করার জন্য 4টি পদ্ধতি আছে। তার প্রথমটি হচ্ছে ভাইরাস আইসোলেশনের আইডেন্টিফিকেশন, যেটা আমরা 2003 সালে করেছিলাম সিঙ্গাপুরে, যেটা বাংলাদেশে করা সম্ভব নয়, কারণ বাংলাদেশে কোনো বিএসএল 3 বা 4 ক্যাটাগরি ল্যাবরেটরি নেই। সুতরাং প্রথমটি বাদ। সেকেন্ডটি হচ্ছে আপনার পিসিআর পদ্ধতি যেহেতু এস্টাবলিশড, আমরা সেই সময় করেছিলাম, সেই পিসিআর পদ্ধতিটি ব্যাপকভাবে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। এবং তার পরবর্তীতে পদক্ষেপ সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডি একটা বায়োমার্কার, যেটা বডি ইমিউন সিস্টেম ডেভেলপ করে এগেইনস্ট দ্য ভাইরাস পার্টিকেলস ডিউরিং ইনফেকশন। এবং আপনারা হয়তো জানেন না যে পিসিআর পরীক্ষা সঠিক হয়েছে কি হয়নি, এটিকে সার্টিফাই করতে পারে শুধুমাত্র অ্যান্টিবডি। যদি কোনো পিসিআর ইনফেক্টেড পেশেন্টের সিরো কনভার্সন না হয়, তাহলে বোঝা যাবে ওটা ফলস ছিল। সুতরাং অ্যান্টিবডিকে বাদ দিয়ে কিন্তু কখনো কোনো কনফার্ম ডায়াগনোস করা যায় না। যা হোক, পিসিআর এর বিশাল অগ্রগতির জন্য আমরা মানে পুরোনো পদ্ধতিকে ভুলে গেছি, কিন্তু আমি সেটাকে সামনে নিয়ে এসেছি। আমরা যেটা ডট ব্লড করেছি, এটা একটা ফটো টেকনিক, এটা খুব কুইক ছিল। আমরা এখানে গোল্ড পার্টিকেল ইউজ করেছি, এবং আমরা শুধু একটা অ্যান্টিবডি না, আপনারা জানেন হয়তো বা যে কোনো ইনফেকশনের প্রথমে 3টে অ্যান্টিবডি আসে। একটা প্রাথমিক অ্যান্টিবডি, তাকে বলা আইজিএ, আইজিএম, এবং পরে হয় আইজিজি। এবং ডায়াগনস্টিক ক্ষেত্রে যে সমস্ত অ্যাকিউট ডিজিজ, সেক্ষেত্রে প্রাথমিক অ্যান্টিবডি দিয়ে করা হয়, এবং পরে সেরোমনিটরিং করার জন্য বলা হয় সেকেন্ডারি অ্যান্টিবডি আইজিজি। আবার ক্রনিক ইনফেকশনে কিন্তু আইজিজিকেই বলা হয় ডায়াগনস্টিক টেকনিক। তো আমরা যে টেকনিক ব্যবহার করেছি, আমরা 3টে অ্যান্টিবডিকে শনাক্ত করতে পারি একসাথে। যদি প্রাথমিক প্রথম পর্যায়ে আসে, আমরা এ এবং এম কে করবো, আবার যদি পরে আসে, সেটা আমরা জি কে করতে পারি। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের টেকনিকটি একটি ইউনিক ছিল। পরবর্তী যখন আমরা কাজ শুরু করলাম, আরো আমরা অনেক টেস্ট করে দেখলাম যে কিছু কিছু টেস্ট আমরা ধরতে পারছি, তখন আমরা আসলাম অ্যান্টিজেন টেস্ট। এবং অ্যান্টিজেন টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম যে রোগীর স্যালাইভাতে প্রচুর অ্যান্টিজেন থাকে, কারণ ভাইরাসটি রোগীর টার্ম এপিথেলিয়াম এবং টেস্ট বাডে গ্রো করে, বিধায় এখানে বেশ প্রচুর ভাইরাস থেকে আমরা অনেক ভাইরাস পেয়েছি। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যদি কম্বাইন করা যায় অ্যান্টিজেন অ্যান্টিবডিকে, তাহলে মোটামুটি আমরা প্রায় 90-95% ইনফেকশন ধরতে পারি, সে রোগী যখনই আসুক, ডে 1-এ আসুক বা ডে 14-এ আসুক। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দুটো টেস্টে একত্র করার আমরা পরিকল্পনা করি, এবং সেই হিসেবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। জি, ডক্টর অধ্যাপক বিজন কুমার শীল, আপনার অ্যান্টিবডি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। আপনি নিশ্চয়ই আজকে পত্রপত্রিকায় দেখেছেন, আপনি যদিও নিজে বললেন যে
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ডকুমেন্ট অর্থাৎ কোনো চিঠি নেগেট করে দেওয়ার যে চিঠি সেটা আপনারা পাননি, সুতরাং আপনি এটার কার্যকারিতা নিয়ে অত কোনো মন্তব্য করবেন না। কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে তবে এই কিট কোভিড-19 বিস্তার বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে 70% রোগী যাদের ইতিপূর্বে কোভিড-19 হয়েছিল তাদের শনাক্ত করা সম্ভব। আর অ্যান্টিবডি টেস্টের ওই তথ্য প্লাজমা বিতরণ, কোয়ারেন্টাইন সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন উত্তোলনের রূপরেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বলে মত দেন কনককান্তি বড়ুয়া। অর্থাৎ অ্যান্টিবডিতে আপনারা সফল হয়েছেন, কিন্তু অ্যান্টিজেনে সেই সাফল্য আসেনি, সেটুকু আজকে প্রকাশ করেছে। আর আপনি আমার একটা মন্তব্য আছে, জি 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 সেটা হচ্ছে যে অ্যান্টিজেন টেস্টের সফলতা আসেনি কথাটা সত্য নয়। আচ্ছা, সত্য এটাই যে অ্যান্টিজেন টেস্টে করা হচ্ছিল একটা আনকনভেনশনাল স্যাম্পল, যেটা স্যালাইভা সাধারণত খুব একটা ব্যবহার করা হয় না। আমি প্রথমে স্যালাইভা ব্যবহার করেছিলাম ডেঙ্গু আইজে টেস্টের জন্য। এখানে যে প্রশ্নটি এসছে যে স্যালাইভা কালেকশন করতে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন জন বিভিন্ন রকমের স্যালাইভা দিচ্ছে, কেউ দিচ্ছে স্যালাইভা, কেউ দিচ্ছে কফ, কেউ দিচ্ছে থুতু, যার জন্য এর মধ্যে একটা হারমোনাইজ সিস্টেম হচ্ছে না। তো আমরা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটির সাথে আলাপ করি আমরা কিন্তু একটা হারমোনাইজ প্রোটোকল ডেভেলপ করেছি, আমরা ভ্যালিডেট করেছি এবং আমরা রেডি আছি ওটা দেওয়ার জন্য। ওটা দিলে আমরা আশা করি প্রায় 90% কালেকশনটা সঠিক হবে এবং সেটা অ্যান্টিজেন ডিটেকশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদ্ধতি রাখতে হবে। আচ্ছা, আমি একটু বুঝতে চাই আমার মানে কিউরিওসিটি। আপনারা কিন্তু এর আগে 2রা জুন এই মাসের মানে জুন মাসের 2 তারিখে আপনারা একটা চিঠি দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, এবং সেখানে আপনারা লিখেছেন যে কিটের কার্যকারিতা পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য জিআর কোভিড-19 র্যাপিড ডট ব্লড ইমিউনোসারি অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা ও মতামতের কাজ আগে দ্রুত শেষ করে ডিজিডিএ কে রিপোর্ট প্রদানের অংশের সহায়তা প্রসঙ্গে আপনারা লিখেছিলেন। এইটা তাইলে কেন? আর স্যালাইভা নিয়েও আমার প্রশ্ন আছে, আগে এইটার একটু ব্যাখ্যাটা শুনতে চাই। না, আমরা দেখুন আমরা দুটো টেস্ট কিন্তু একসাথে দিয়েছিলাম। আমরা যেভাবে স্যালাইভা কালেকশন করতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি, ওখানে সেভাবে কালেকশন হয়নি। আমি নিজে দুবার দেখেছি, স্যালাইভার ভিতরে অসম্ভব অসামঞ্জস্য ছিল এবং স্যালাইভা দিলে ইভেন আমার কন্ট্রোল যত আসতো না, যার জন্য আমি ওনার সাথে কথা বলে যে ঠিক আছে আমরা আপনাদেরকে একটা ভালো সিস্টেম দিচ্ছি যেটা সর্বক্ষেত্রে সমানভাবে ইউজ করা যাবে, জাস্ট লাগে ব্লাড। এবং সেই জন্য কিন্তু আমরা স্থগিত করেছিলাম, বলেছিলাম যে আপনারা অ্যান্টিবডি নিয়ে এগিয়ে যান। অ্যান্টিজেন টেস্টটা তখনই আমরা আপনাদেরকে দিব যখন আমাদের হারমোনাইজড প্রোটোকল আসবে, যেটার মাধ্যমে আপনার সবার কাছ থেকে মোটামুটি 95% মানে স্যাম্পল পাবেন যেটা ইউজ করা যায়। আচ্ছা, এটা কিন্তু আমাদের টেস্ট কিন্তু আমরা শুধুমাত্র স্যালাইভা কালেকশন প্রসিডিউরটাকে আমরা একটা আপগ্রেড করেছি এবং এই টেস্ট ইন্টারন্যাশনালি এই ডিভাইসের একটা দাম $10 এবং $10 কিন্তু কাজ করা সম্ভব না, যার জন্য আমরা নিজেরাই এটা ডেভেলপ করেছি, ভ্যালিডেট করেছি। নাও উই আর রেডি টু প্রোভাইড ইট। আচ্ছা, তাহলে তো একটা আমাদের খুশির খবর আছে, এবং আপনার কথা যেটুকু বুঝতে পেরেছি যেই প্রোটোকলে যেই নিয়ম মেনে স্যালাইভা কালেকশন করে এই কিটে পরীক্ষার জন্য দিতে হয় সেই প্রোটোকলটা সবসময় মানা হয় না বা মানা হয়নি, মানা না হলে হয়তো এই কিটে এই পরীক্ষাটা ভুলও হতে পারে। আপনারা সেই শঙ্কা থেকেই ওই চিঠিটি দিয়েছিলেন, আমি কি ঠিক বলবো? মানা না, আপনি যখন কাগজ থুতু দিতে বলবেন সে কপ দেয়। আচ্ছা আচ্ছা, সেটা পারে না, সুতরাং দেখা যাচ্ছে কপ থেকে আমরা ভাইরাসটা বের করতে পারছি না। যার জন্য আমাদের যে এখন সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি এটি কিন্তু এমন ভাবে স্যালাইভা নেওয়া হচ্ছে যে সাধারণত 95% কেসে আমরা দেখেছি মানে ইউনিফর্ম স্যালাইভা আসছে, এখানে কোনো রকম সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি অ্যান্টিজেন পাবেন না, আপনি টেস্ট কার্যকর হবে না। ও আচ্ছা, তাহলে তো খুবই সুসংবাদ। এবং আপনি বললেন যে আবার ওই যে একটা যে স্যালাইভা সংগ্রহের আরেকটা নতুন কিট আপনারা আনছেন যেটা $10 করে, এবং সেখানে মানে একেবারে পারফেক্ট স্যালাইভা অর্থাৎ কফ থুতু নয় স্যালাইভাই আপনারা সংগ্রহ করতে পারবেন, এবং সেটা সংগ্রহ করে আপনার কিটে যদি পরীক্ষার জন্য দেওয়া হয় সেখানে একটা আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যেতে পারে। মানে আমরা কি ঠিক বুঝেছি কিনা? এটা সত্য, মানে এটা পাবেন।
আচ্ছা, তাইলে এখন আমরা যেভাবে আজকে হেডলাইন করলাম বা আম, গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, সেই শিরোনামটি বোধহয় পুরোপুরি ঠিক নয়। এই শিরোনাম সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, কারণ আমি এভাবে কোনো রিপোর্ট পাইনি। তো আমরা টোটালি আমাদের বক্তব্য, যেহেতু আমরা কোনো ধরনের অফিসিয়াল চিঠি বঙ্গবন্ধু শেখ আ- মুজিবুর রহমান পাইনি, আম- আম- এবং কার্যকর হবে কি হবে না right. এটা বলার অধিকার একমাত্র ডিজিডি এর আছে, বঙ্গবন্ধু নেই। আচ্ছা, না না, অ্যান্টিবডি চিনলেও বলেছি, অ্যান্টিবডির জন্য আপনারা পাশ করে গেছেন, এবং অ্যান্টিজেনের ব্যাপারেও আপনি আশাবাদী কি না, এটাকে আরেকটু রিফর্মের দরকার আছে, বা প্রসিডিউরটার মধ্যে আরেকটু প্লাগ ইন করবেন, অর্থাৎ ওই এক্সাক্ট কিট যেটা দিয়ে স্যালাইভা সংগ্রহ করা হয় সেই কিট সহ আবারও হয়তো আপনাদের এই যে পরীক্ষার যে কিটটা, মানে পূর্ণাঙ্গ কিটটা, সেটা কি আবারও পরীক্ষা করার জন্য দেবেন কিনা। হ্যাঁ দেবো, আমরা অবশ্যই দেবো। আমরা অলরেডি ডিভাইস রেডি করেছি, আজকে আমরা নিয়ে গেছিলাম ঢাকায়, কিন্তু হঠাৎ করে টেলি কনফারেন্সে বা প্রেস কনফারেন্সে আমরা কিছুটা অবাক হয়েছি। তো আমরা এগুলো রেডি রাখছি, আমরা অবশ্যই দেবো, এটি কোনো সন্দেহ নেই। দেখা যাক, আমাদের পুরো কমিটির সাথে আমরা কথা বলেছি, আগামীকাল জানাবো। আমি কি একটু আচ্ছা, আর এটার জন্য একটা প্রশ্ন করতে পারি? আহ, আমি একটা প্রশ্ন করতে চাই। আহ, আচ্ছা, জি জি স্যার, ছোট করে স্যার। জি আমি একটা প্রশ্ন করতে চাই বিজন জি কুমার সাহেবকে, যে আমরা দেখেছি যে পিসিআর যেটা আমরা করতেছি দেশে ডায়াগনোসিসের জন্য, এখানেও আমাদের অবজারভেশন হচ্ছে প্রায় 30% ক্ষেত্রে নেগেটিভ আসছে। একটা পরিবারে 4 জন করেছে, 2 জন পজিটিভ, 2 জন নেগেটিভ, অথবা তারা 4 জনই হাসপাতালে ভর্তি। আপনাদের কি এরকম কোনো পরীক্ষা আছে যে নিজস্ব কোনো স্টাডি আছে বা অবজারভেশন আছে কত পার্সেন্ট আপনারা এটাতে পজিটিভ ধরবেন? অথবা আমরা দেখছি এইচএল টাইপিং করার সময় সাধারণত বাক্যাল যে সোয়াব নেওয়া হয় খুব কেয়ারফুলি নেওয়া হয় যাতে এটা পজিটিভ হয়। আপনাদের এরকম কোনো ট্রেনিং দেওয়া উচিত ছিল কিনা, কিংবা আলাদা স্ট্রিক ছিল কিনা যেখান থেকে সালাইভা সঠিকভাবে নেওয়া যায় যাতে এটা পজিটিভ আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে? ধন্যবাদ। জি, আপনার কথার সাথে একমত, কারণ আমরা বললাম যে যখন আমরা স্যালাইভা কালেকশন করতে গেছি, বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যারা পরীক্ষা করছেন, তারা নিতে গেছেন, তাদের কাছে স্যালাইভা বিচিত্র রকম স্যালাইভা মানে স্যাম্পল আসছে, কেউ কফ দিছে, কেউ থুতু দিছে, কেউ স্যালাইভা দিছে, যার জন্য মানে এই যে বৈষম্যটা, এটা আমাদের একটু সমস্যার কারণ ছিল। যেটা পিসিআর ক্ষেত্রে সাধারণত আপনার সোর্স জবাব রিজাল্ট সব নেওয়া হয়, সেখানেও যে একটা লিমিটেশন নেই তা নয়, কিন্তু আমরা একটু আশাবাদী যে আমরা যে প্রোটোকলটা ডেভেলপ করেছি দেশীয় কায়দায় এবং স্টেরয়েড পদ্ধতিতে, সেটা অনেকটা, আমি বলবো আমরা 95% আমরা আমরা ওভারকাম করেছি এই যে বৈষম্যটা আর কি, আমরা টোটালি হারমোনাইজ করতে পেরেছি। এটা আরেকটু নতুন ফর্মে আসবে, আমরাও আশাবাদী, আপনার কথা থেকে আরো অনেক আশার আলো দেখতে পাচ্ছি। গণস্বাস্থ্যের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ, তিনি করোনা পজিটিভ, এবং আপনাদের এই কিটেই তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ওখানে কি প্রোটোকলটা ঠিক করে করা হয়েছিল? মানে ওটা তো আর ভুল রিপোর্ট নয়, আই বিলিভ। না দেখুন, জাফর স্যার যখন অসুস্থ ছিলেন তখন উনি আমাকে ফোন করেছেন, আমি একটু আমার জ্বর লাগছে, শরীর ব্যথা। আমি স্যার, এটা সম্ভবত 24 তারিখ, আমি স্যার আপনি স্যালাইভাটা পাঠিয়ে দেন। তখন আমাদের স্যালাইভার একটা প্রথম টাইপের একটা ডিভাইস ছিল, তো স্যার সঙ্গে সঙ্গে স্যালাইভা পাঠিয়ে দিল। আমার মনে হয় আমি রাত্রি 7টা সাড়ে 7টার স্যাম্পলটা পাই, এবং ঠিক 8টার সময় আমি রিপোর্ট দিই। কিন্তু আমি প্রথমে স্যারকে দিই নাই, আমি রিপোর্টটা দিয়েছিলাম ডক্টর মহিবুল্লাহ খন্দকার। আমি ভাবলাম যে উনি এবার কিভাবে নেবেন, পরের দিন দেখলাম স্যার নিজে রিপোর্টটা বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে। তো এটা কিন্তু আমাদের স্যালাইভা টেস্টের মাধ্যমে আমরা করি। এরপরে পিসিআর করা হলো, আপনি জানেন পিসিআর উনি পজিটিভ এলেন, তারপরে ওনার প্লাজমা থেরাপি দেওয়া হলো, এবং শেষে যখন আবারও উনি আমাকে স্যাম্পল পাঠালেন সম্ভবত 14 তারিখে টেস্ট করার জন্য স্যালাইভা এবং ব্লাড, আমাদের এখন স্যালাইভা ভাইরাস আর নেই, আমাদের ইনফ্লুয়েঞ্জা আপনার নেই, এবং পরবর্তী দেখা গেল পিসিআর নেগেটিভ আসছে। সুতরাং আমাদের টেস্টটা কিন্তু খুব সহজ মানে খুব সস্তা না, সহজ মানে খারাপ না। জি, জটিল প্রক্রিয়া যদি কোনো টেস্ট করা যায়, সেটা ডক্টর বিজন কুমার শীল, আমি কিন্তু সহজ এবং ভালো এবং সাধারণের জন্য উপযোগী এই কিটের ব্যাপারে বাংলাদেশের প্রায় সকল মানুষই কিন্তু আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আমরা কিন্তু এই সহজ সাধারণের উপযোগী এবং তাড়াতাড়ি আমরা যাতে এই করোনার
পরীক্ষাটি একেবারে নির্ভুলভাবে করতে পারি আপনাদের উদ্ভাবিত কিট দিয়েই, সেটা শুনতে খুবই আগ্রহী। একটা ছোট্ট বিরতির পরে আপনি সহজ বলেই, সস্তা বলেই খারাপ নয়, এই জায়গাটা নিশ্চয়ই জাস্টিফাই করে আমাদেরকে আরো এই কিট সম্পর্কে আরেকটু বলবেন আমি আশা করি। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, নিশ্চয়ই থাকবেন আপনারা। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা করোনা পরীক্ষা এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে বিজন কুমার শীল, প্রধান বিজ্ঞানী, গণস্বাস্থ্য হাসপাতাল যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অধ্যাপক ডক্টর এম এ খান। আমরা সাংবাদিক মাইনুল আলমকে পেয়েছি, স্টুডিওতে আছেন, এবং আরও দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। অ্যাবোট ডায়াগনস্টিক বিজনেস ইউনিমেট লিমিটেডের পরিচালক আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুদ্দিন জিয়া, এবং থাইরোকেয়ার বাংলাদেশের কনসালটেন্ট ল্যাবরেটরি পরিচালক অধ্যাপক ডক্টর হাবিব সাদাত চৌধুরীও আছেন। আমরা কথা বলছিলাম বিজন কুমার শীলের সঙ্গে। শুনতে চাই, সকলেরই খুবই আগ্রহ যে সস্তা হলেই যে একটা কিট খারাপ সেটা প্রমাণ করার যে অদম্য চেষ্টা চলছে, সেই চেষ্টাটা ব্যর্থ হোক, এইটা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, অসাধারণ গল্পের মানুষ, আমরা সকলেই চাই। সে কারণে বিজন কুমার শীলের কাছ থেকেই এটার আদ্যপ্রান্ত একটু জেনে নিতে চাই এই সুযোগে। বিজন কুমার শীল, আপনাকে মাইনুল আলম একটা প্রশ্ন করতে চান। ডক্টর বিজন, যে কথা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে গত 25শে এপ্রিল একটা ঘোষণা দিয়েছিলেন আপনাদের গণস্বাস্থ্যের পক্ষ থেকে যে আপনাদের পরীক্ষিত কিট, উদ্ভাবিত কিট পরীক্ষামূলকভাবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইউএসএ ওদের প্রতিনিধিরা নিয়ে গেছে, এবং এটা আমরা জানতে, আমার প্রশ্ন হচ্ছে যে ইউএসএ সেটার কোনো ফলো আপ আছে কি হয়েছে, কেন করেছে, কেন নিয়েছে, ওটা ওখানে কেন নিল, এবং সেটার কি কোনো ফলো আপ আছে কিনা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আরেকটা হচ্ছে যে ইউরোপে, থাইল্যান্ডে, মালয়েশিয়ার কথা আপনারা বলেছেন যে ওখানে আপনাদের কিটের চাহিদা আছে, ওখানে চাচ্ছে। তো যে কিটটি এখনো পরীক্ষামূলকভাবে, যেটা এখনো এটার উপযোগিতা, কার্যকারিতা প্রমাণ হয়নি, আমাদের এখানে প্রমাণ হয়নি, মানে এখন বাংলাদেশে অ্যাপ্রুভালটা বিদেশে কিভাবে হচ্ছে, সিডিসি কেন নিল, বিদেশ থেকে আপনাদের যোগাযোগগুলো কেন, কি প্রয়োজনে লাগছে, এটা একটু বলবেন কাইন্ডলি। দেখুন, আপনি যে কথাটা বলেন, সিডিসিতে কিন্তু আমাদের কিট দেওয়া হয়নি। ওনারা আমাদের কাছে 800 কিট চেয়েছিলেন, আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বলেছে যে আগে বঙ্গবন্ধু হোক, ডিজিজি অ্যাপ্রুভাল হলে তারপরে ওনারা নেবেন। আচ্ছা, সুতরাং ওনাদেরকে আমরা দিইনি কি, যেটা নিয়েছে ওনারা পরীক্ষামূলক নয়, ওটা একটা আমাদের কাছে একটা কাঠি সিট দিতে। আচ্ছা, আর কিট ওনারা আমার কাছে নেয়নি। আর আপনি যে কথাটা বলেন, বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করতেই পারে, এটা জনস্বাস্থ্যের নিজস্ব অর্থায়ন হয়েছে। আমাদেরকে অনেকে লিখছে, আমাকে অনেকে জাপান থেকে দেখছে, আমাকে ইভেন ইউএস থেকে দেখছে কিটের ব্যাপারে। সেটা চাইতে পারি, এটা পার্সোনাল কমিউনিকেশন, এখানে কোনো রকমের অফিসিয়াল বা গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স আছে বলে মনে করি। আচ্ছা। আর আমরা আসলে যেটা শুনতে চাই বিজন কুমার শীল, আপনি বলছিলেন যে কম দাম হলেই এই কিট যে কার্যকারিতা থাকবে না, এমন পারসেপশন কোথাও আছে, কিন্তু আপনি খুব চমৎকার করে আপনার একটা কোট বলেছেন যে এই কিটের প্রতি আমাদের আস্থা আছে। আমরা তো আমাদের তৈরি করা কিট চিনি, এই চেনা জিনিসটাকে আমাদেরকে একটু চেনান, আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে একটু আস্থায় নেয়ার জন্য যদি কিছু বলেন। দেখুন, র্যাপিড টেস্ট তৈরি করা আমার একটা এটা নতুন নয়। আমার প্রায় 5টি র্যাপিড টেস্ট ওয়ার্ল্ড মার্কেটে আছে, তার মধ্যে 4টি সি মার্ক, একটা এফডি অ্যাপ্রুভ, কিট পাইপলাইনে আছে। সুতরাং এই র্যাপিড টেস্ট তৈরি করার বিদ্যাটা আমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি গত 20 বছর। আমরা যখন কাজ করি, একটা প্রোডাক্ট তৈরি করি, তখন কিন্তু আমরা যথেষ্ট জটিল স্যাম্পল নিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা বাইরে টেস্ট করা করি, ইউরোপিয়ান কমিশন বা লোকাল অথরিটি।
আমরা একই পদ্ধতি ফলো করেছি। আমরা যথেষ্ট পরিমাণ স্যাম্পল টেস্ট করেছি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। তো আমরা জানি আমাদের কিট একেবারে খারাপ নয়। হুম আহ, এ বিষয়ে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। হুম হুম। আচ্ছা। আমি একটা কোশ্চেন করতে চাই, প্রশ্ন করতে চাই, করতে পারি? জি 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 স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি বিজন সাহেবকে একটা প্রশ্ন করতে চাই যে অ্যান্টিবডি সম্পর্কে, যখন অ্যান্টিবডি দেখা যাবে আপনাদের টেস্ট পজিটিভ আসছে, তখন কি আমরা কি বুঝবো? কারণ এখানে তো আইজিএম বা আইজিজি, এটাকে কোনো নির্দিষ্টভাবে কোনটাকে আপনার দেখছেন? এবং এটা দেখা গেছে করোনা বেলায় আইজিএম এবং আইজিজি প্রায় একই সাথে দুইটা অ্যাপিয়ার হয়, সামান্য একটু আগে পিছে। এটার ব্যাপারে একটু বলবেন? আপনি ঠিকই বলেছেন যে করোনা যাদের আক্রান্ত হয়, একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি 2003 সালে, যে এটা কিন্তু ইমিউন সেলকে ড্রাস্টিক্যালি ড্যামেজ করে। এমন দেখা গেছে যে লিম্ফোসাইট যেটা অ্যান্টিবডি তৈরি করে পরে সেটা 93% ডিস্ট্রয় করে যায়। সুতরাং কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, অ্যান্টিবডি প্রোডাকশন ডিলে হয় ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থেরাপি। আপনি যে স্টেরয়েড ইউজ করেন টু প্রিভেন্ট দ্য সাইটোকাইন স্ট্রম, তাহলে কিন্তু ইমিউন সিস্টেম অনেকটা ডিলে হয় এবং অ্যান্টিবডি প্রোডাকশন ডিলে হতে পারে। তো যে জিনিসটা আপনি ভালোভাবে জানেন, আপনি হিমালয় শিক্ষক, আপনি আমার সাথে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে যে গাট অ্যাসোসিয়েটেড বা মিউকাস অ্যাসোসিয়েটেড যে লিম্ফ নোডস গুলো আছে, এরা কিন্তু এখানে যখন ইনফেকশন হয়, এখানে প্রথম যে অ্যান্টিবডি আসে সেটা হচ্ছে আইজিএ, নট আইজিএম। আইজিএম তার উপরে আসে এবং তারপরে আইজি সুইচ হয়ে যায়। তো আপনার একটা রিপোর্ট আমি পড়েছি সম্ভবত চায়না থেকে, যে অ্যারাউন্ড 97% পেশেন্টের ভিতরে কিন্তু আইজি ডেভেলপ করেছে আইজিএম। তো আমরা কিন্তু যে কৌশলে এই অ্যান্টিবডিটা ডিটেক্ট করার চেষ্টা করছি সেটা তিনটাই ইয়ে করে। আপনি আইজিয়া ডেভেলপ করে আমরা আইজি করবো, যদি আইজিএম হয় আইজিএম কে ধরবো, আর যদি আইজি যে আসে আফটার কনভালসেন্স আমরা সেটাও ধরতে পারি। সুতরাং আমাদের এই কৌশলটা অত্যন্ত আমরা কি বলবো টেকনিক্যালি আমরা ডেভেলপ করে নিচ্ছি, যাতে তিনটা অ্যান্টিবডি যে কোনো একটা ডেভেলপ করলেই আমাদের টেস্ট পজিটিভ। আম, আমি আপনাদের এই এটা দিয়ে কি বোঝা যাবে যে কম এবং বেশি, কার বেশি হয়েছে অ্যান্টিবডি বা খুব অল্প মাত্রা আছে, এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝার উপায় আছে? হ্যাঁ, এটা বোঝার আছে। আমি ইন্টেন্সিটি দেখে বুঝতে পারেন, আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হলে 4+, 4+ বলি, আর তার সাথে কম হলে 3+, আর 2+ এবং 1+। এবং অনেক সময় প্লাস মাইনাস যারা বোঝা যাচ্ছে না, এটা গোস্ট লাইন দেখা যাচ্ছে কিন্তু তার হিস্ট্রি আছে, ক্লিনিক্যাল হিস্ট্রি আছে ইনফেকশনের, তখন আমরা বলি যে প্লাস মাইনাস, ওটাকে গোস্ট লাইন বলা হয়। এটাকে এক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি আপনার 3 দিন পর আবার টেস্ট করেন। এটা আপনি ডটে ভালো, আমরা প্লাজমা থেরাপিতে প্লাজমা নেওয়ার আগে অনেক সময় ডোনার থেকে বুঝতে পারবো যে আসলে ওনার শরীরের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা, তারপরে হয়তো আমরা অ্যান্টিবডি টাইটার করলাম আমাদের পদ্ধতি মতো। ধন্যবাদ। রাইট, কারেক্ট, কারেক্ট। জি আপনি এটা দেখার পর আপনি টাইটার করতে পারেন যে হোয়াটস দ্য লেভেল অফ অ্যান্টিবডি। এটা আপনি অন্য কোনো এলাকার টেকনিক বা জি। এই জাতীয় কোনো টেকনিক করা সম্ভব। আচ্ছা। এটা স্ক্রিনিং করা সম্ভব খুব জি। সহজে। আম, আমরা মানে ডক্টর এম এ খান এবং বিজন কুমার শীল দুজনের কাছে আমার প্রশ্ন, আমরা এই যেই বাস্তবতা এখন কথা বলছি, আপনারা যখন এই টেস্ট কিটটা যখন নাকি করলেন, তখন খানিকটা প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আরও অনেক আমরা মার্চের শেষ বা এপ্রিলের দিককার কথা, তখন খুবই টেস্ট 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 ইত্যাদি নিয়ে আমাদের হইচই হচ্ছিল। আর এখন আমরা জুনের মাঝামাঝি সময় যখন কথা বলছি, তখন ধরে নিচ্ছি যে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক, অর্থাৎ কে আমরা নানাভাবে আক্রান্ত। যদি এইটা প্রত্যেক চিকিৎসকরাই বলছেন, এবং তাইলে আসলে আমাদের অ্যান্টিজেন টেস্টের দরকারটা কি? তার চেয়ে তো বরং অ্যান্টিবডি টেস্টটাই তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সিরিয়াস হয়ে গেলে তার জন্য এই প্লাজমার জন্য তৈরি কিনা। আমরা একটু এই যুক্তি দিয়ে একটু বুঝতে চাই, আপনারা যখন নাকি বলছেন যে কেউ না কেউ নানাভাবে আমরা আক্রান্ত আছি, কারোটা সিমটোমেটিক, কারোটা অ্যাসিমটোমেটিক, কারোটা সিভিয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা যদি কেউ সিভিয়ার হয়ে যাই, সিরিয়াস হয়ে যাই, যদি অক্সিজেন লাগে, অক্সিজেনের ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে। এর বাইরে আমরা টেস্ট নিয়ে কেন এত মানে আসলে করোনা পজিটিভ কি নেগেটিভ সেটা নিয়ে কেন এত বেশি ভেজাল করছি আসলে? আমি এটা ঠিক ভেজাল নয়, এটা হচ্ছে আর্লি ডিটেকশন করলে আপনি আর্লি ইন্টারভেনশনে যেতে পারবেন। আচ্ছা। যেমনটা আমরা জাফর আসুদের ক্ষেত্রে প্রমাণ দিতে পারি যে জি। উনি ওনার ডায়ালাইসিস চলছে সপ্তাহে 3 দিন, হুম হুম ওনার লাঞ্চের অবস্থা খুব ভালো ছিল না, উনি নিউমোনিয়া রোগী। হুম ওনাকে আমরা
অত্যন্ত দ্রুত শনাক্ত করতে পেরেছি বলেই জি। উনি আজকে রিকভার করতে পেরেছেন প্লাজমা থেরাপি বা অ্যাসোসিয়েট যে সমস্ত থেরাপি কিন্তু মেডিকেল এটা আমি আমি একটু বলি, আমি মুন্নিশ সাহার কথাটা যে ধরে বলছি, আপনি একমাত্র ঠিক আছে। আমরা যে পিসিআর টেস্ট করছি এটাও কিন্তু আমাদেরকে পুরোপুরি আমরা এর থেকে বেনিফিটেড হচ্ছে না, কারণ পিসিআর টেস্ট আমাদের কাছে অনেক সময় 2 দিন 3 দিন পরে আমাদের রেজাল্টটা আসতেছে, তখন অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যায়। অতএব যদি আমরা পিসিআর করার উদ্দেশ্য হচ্ছে যাতে আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা রোগী শনাক্ত করতে পারি এবং তাকে আইসোলেশনে নিতে পারি, জি। এটাই আমাদের উদ্দেশ্য ছিল স্যার আসলে। স্যার এখানে কিন্তু তা প্রশ্ন আছে, হচ্ছে না। আইসোলেশনের কথা কেন উঠছে এখন? আমরা যখন নাকি বলি কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, আমরা কেউ কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে আমরা আক্রান্ত, সেখানে আমাদের আর আইসোলেশনটা কি দরকার? আমরা তো এখন হার্ড ইমিউনিটিরই কথা বলছি। আর যেটা ডক্টর বিজন কুমার শীল যেটা বললেন যে হ্যাঁ, মুমূর্ষু যারা তাড়াতাড়ি যারা শনাক্ত হলে পরে এই প্লাজমা দেওয়া যায়, সেই রকম পেশেন্টদের জন্য তো নর্মাল আরটিপিসিআর তো রয়েছে, আর অন্যান্য কিছু রয়েছে। সেক্ষেত্রে অ্যান্টিবডি টেস্টটাই আমাদের আরও ব্যাপকভাবে, যেটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ গণস্বাস্থ্যের এই কিটটা অ্যান্টিবডি টেস্টের পরীক্ষায় ভালোভাবে একেবারে স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে, সেটাই আমাদের এখন একটু সেলিব্রেট করা উচিত নয়? নাকি আমরা এখনো ওই ব্যবসা, নানা রকমের জেলাসি, ইগো, না বিভিন্ন কর্তৃপক্ষ, অথবা এটা গণস্বাস্থ্য বলে, অথবা এটা বিজন কুমার শীল বলে একটা এটাকে আটকে রাখবো? না, এখনো আমাদের হার্ড ইমিউনিটির দিকে যায়নি। আমরা মাত্র 20% বা 21% লোক আমাদেরকে শনাক্ত করতে পেরেছি, কিন্তু যাতে আইসোলেশন, লকডাউন, এই জন্যই তো এখনো আমরা আরো ব্যাপকভাবে যাতে জিনিসটা ছড়িয়ে না যায়, তার জন্য এগুলো দরকার আছে। কিন্তু আপনি যেটা বলেছেন যে অনেক দেশে কিন্তু অ্যান্টিবডি স্ক্রিনিং শুরু হয়ে গেছে, তাতে মাস ব্যাপকভাবে দেখার জন্য, কিন্তু আমাদের এখানে হয়তো এখনো শুরু হয় নাই, কিন্তু করতে পারলে ভালো, কারণ এটা নট ফর ডায়াগনোসিস, এটা দেখার জন্য, সার্ভিলেন্স করার জন্য আসলে কত পার্সেন্ট মানুষ এইটাতে আক্রান্ত হয়েছে, ইমিউনিটি ডেভেলপ করেছে, তার একটা সার্ভে করা যেতে পারে। ডক্টর খান, আমি একটু জাস্ট ছোট্ট একটা প্রশ্ন ছিল যে প্লাজমা থেরাপিতে সাকসেস রেট কেমন? যেটা একজন করোনা রোগী সুস্থ হওয়ার পর তার থেকে প্লাজমা নিয়ে 2 জন রোগীকে দেওয়া হচ্ছে, যে সিস্টেমটা আরো এখন অনেকজন চলছে। রোগীকে দেওয়া হয়েছে, প্রায় 900-র উপরে মানুষ উপরে। না, এটা এই কতজন সাকসেস রেট এভাবে আসলে বলা মুশকিল, কারণ ওইভাবে র্যান্ডমাইজ ট্রায়াল কেউ এখনো করে নাই, প্রকাশ করে নাই, কারণ আমাদের এখানে আমাদের দেশে যেটা দিচ্ছি আমরা আসলে সঠিকভাবে দিচ্ছি না। আমরা যদি একটু কোন সময় দেওয়া উচিত সেটা যদি চিন্তা করি, তাহলে দেখেন প্রথম ফার্স্ট উইক অফ দা ইনফেকশন দেওয়া উচিত, যখন ভাইরাসটা অনেক বেশি থাকে শরীরে, তখন ওই অ্যান্টিবডিটা ভাইরাসের এগেইনস্টে কাজ করে করে। কিন্তু আমরা দিচ্ছি যখন ভাইরাসের মাত্রা অনেক, ওরা ডেক্সামিথাসন ওই সময় দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে কি হয়, হাইপার অ্যাক্টিভ ইমিউন রিঅ্যাকশনটা খুব বেশি হয়, হাইপার অ্যাক্টিভ ইমিউন রিঅ্যাকশন হয়ে সাইটোকাইন স্টর্ম হয়, ইনফ্লামেশন হয়, এআরডিএস ডেভেলপ করে। তখন যদি আমরা ওই ডেক্সামিথাসন দেই, তখন ওই সিস্টেমটাকে রিডাকশন বা ইনফ্লামেশনটা কমার জন্য এটা খুব ভালো কাজ করে। যেমন WHO বা আমরা যে গাইডলাইন রয়েছে ওইখানে বলা হচ্ছে কি আমরা মিথাইল পেনিসিলিন দেওয়ার জন্য, কিন্তু ডেক্সামিথাসন হলো 25 গুণ বেশি কাজ করে ওই পেনিসিলিন বা মিথাইল পেনিসিলিনের চেয়ে। তাহলে এইটাই প্রমাণিত হচ্ছে যে তখন যদি আমরা সেকেন্ড উইকে বা থার্ড উইকে যদি আমরা অরাডাকশন দিতে পারি, তাহলে ইমিউন সিস্টেমটাকে বা ইনফ্লামেশনটাকে অনেক কমানো যাবে, তখন তার ওই ভেন্টিলেশনের থেকে রোগী বা ইনফ্লামেশন থেকে রোগী বেরিয়ে আসবে। আমি একটা জিনিস বলতে চাই, ওই জাফরুল্লাহ সাহেবকে যদি আমরা মডেল ধরি, ওনাকে খুব ঠিক সময় মতো সবকিছু দেওয়া হয়েছে, ওনাকে রোগ শনাক্ত করা হয়েছে খুব আর্লি, ওনাকে ঠিক সময় মতো প্লাজমা দেওয়া হয়েছে, এবং যখন ওনার আবার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হইলো তখন কিন্তু মামুন মুস্তাফিজ সাহেব ওনার চিকিৎসক ছিলেন, উনি কিন্তু অরাডাকশনও দিয়েছেন, যে কারণে উনি 80 বছর বয়সে ডায়ালিসিস একটা পেশেন্ট কিন্তু ভালো হতে পেরেছেন। এটা কিন্তু আমার কাছে একটা মডেল মনে হয়, কেন জানি না। ধন্যবাদ। জি, এটা জি, বিজন কুমার শীল, আপনি যোগ করবেন যে আপনি কিছু বলতে চাইছেন? আমি বুঝতে পারি না, আমি ঠিক বলেছেন, আর্লি ডিটেকশন, আর্লি ইন্টারভেনশনের জন্য ওনাকে রক্ষা করা গেছে, এটা একদম বাস্তব কথা, আমি ওনার সাথে একমত।
আচ্ছা, আর আর আমি আপনাকে যেই প্রশ্নটি করেছিলাম যে এটা হয়তো বা হাইপোথেটিক্যাল শোনাচ্ছে যে আহ, এই গণস্বাস্থ্যের যেই কিট আপনারা নিয়ে এসেছেন বা উদ্ভাবন করেছেন, সেটা আসলে পাশ করছে না নানা রকমের ব্যবসা, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের রাজনীতি, কিছু কিছু অথরিটির, অর্থাৎ সরকারের কিছু অথরিটির কিছু ইগোর ব্যাপার, এবং নামটা গণস্বাস্থ্য এবং বিজন কুমার শীল, সেটার কারণেই বোধহয় কি নানা রকমের জটিলতা এবং রাজনীতির মধ্যে পড়েছেন। এটিকে আমাকে জিজ্ঞেস করেন? জি। না, আমি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমি যেটা মনে করি যে যদি কিটটা আমাদের ভালো হয় তাহলে অবশ্যই এটা দেশের জনগণ পাবে। এছাড়া আর কোনো মন্তব্য আমি করতে চাই না। আচ্ছা, তাহলে কিটটা ভালো করার প্রক্রিয়াটা কি এখন কি করছেন? আর যেটা বলছিলেন যে এই স্যালাইভা সংগ্রহের একটা কিট আবার আপনারা সেটার সঙ্গে সংযুক্ত করছেন, এইটার আপডেটটা একটু জানতে চাই। না, আমি তো বললাম যে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা সেরাবার কালেকশন নিয়ে, তো সেটা থেকে আমরা উত্তরণ হয়েছি এবং আমরা খুব শীঘ্রই আমরা অলরেডি ডিভাইস তৈরি করেছি, পরীক্ষা করেছি। এখন আমরা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে দেবো আর পরবর্তী টেস্টগুলো শুরু করার জন্য। আচ্ছা, আপনি নিশ্চিত থাকবেন। আপনার কাছে আরো ছোট ছোট প্রশ্ন আছে। মাইনুল আলম, আপনি কোনো কিছু যোগ করবেন কিনা? অনেকক্ষণ ধরে বলছেন, আমরা এই অধ্যাপক ডাক্তার হাবিব সাদাত চৌধুরীর কাছেও একটু শুনবো এই নিয়ে। আমি একটু বলতে চাই এই হোল কিট ইস্যু নিয়ে। বাংলাদেশে এখন করোনার যে পরিস্থিতি, আজকে পর্যন্ত আমাদের 5 লক্ষ রোগী, কিংবা যেভাবে আমরা টেস্ট করতেছি, যেভাবে প্রতিদিন আমরা দুপুরে তাকিয়ে থাকি কত হাজার শনাক্ত হলো, কতজন মারা গেল, এই যে দ্রুত সংক্রমণের এই সময়ে 60টা ল্যাবে, পিসিআর ল্যাবে টেস্ট হচ্ছে, এবং যেটা শুনেছি যে কিটের সংকটও দেখা দিয়েছে। সুতরাং বাংলাদেশকে এই করোনা মোকাবেলা করতে হলে আমাদের পরীক্ষার প্রস্তুতি, আমাদের হাসপাতালের প্রস্তুতি, অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে যদি কোনো কাজ থেকে, যেখান থেকে যদি কিট পাওয়া যায় এবং সেই কিট যদি উপযোগী হয়, আমি এর মধ্যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ইগো, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আমলাতন্ত্র, আমি কোনো কিছু বলছি না। আমি রাজনীতি মানে কিছু দেখেন নাই, কিছু আমি দেখতে চাই না। আমি সাদা চোখে নিউজও করেন নাই। না 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 কোনো কিছু আমি বলতে চাই না, জি। কোনো রেফারেন্স আনতে চাই না। সাদা চোখে কিট সংকট আছে। আপনি জানেন বেসরকারি উদ্যোগে, ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করা হয়েছে, প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কোনো কোনো পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কিটের সংকটের কারণে, স্যাম্পল নিয়ে ল্যাবে নিয়ে, এই যে কিট সংকটের কারণে। সুতরাং সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে। আমরা যদি স্মুথলি পুরো জুন মাস, জুলাই মাস আমরা যদি এই সংক্রমণ মোকাবিলায় আমরা টেস্ট করতে পারি, আমরা যদি সব ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি, তাহলে সেটা উদ্যোগ। সুতরাং কিট যেখানে আছে, কিট যেখানে সহজলভ্য, কিট যেখানে মানোত্তীর্ণ, এমনি জাতীয়ভাবে 70 ভাগের 100 জনের মধ্যে 30টা টেস্ট ভুল রিপোর্ট আসে, এই একটা ধারণা আছে। এটা তো টেকনিক্যাল এরর, যে কোনো যন্ত্রপাতির সঙ্গে টেকনিক্যাল এরর বলে আমরা উপসর্গ নাই, নেগেটিভ আসতেছে, পজিটিভ আসতেছে, উপসর্গ আছে, নেগেটিভ আসতেছে, প্রথম সপ্তাহে করছে কি দ্বিতীয় সপ্তাহে করছে, এই টেকনিক্যাল বিষয়গুলো রোগী জানে না, ডাক্তার জানে না, ডাক্তার জানে, রোগী জানে না, কিচ্ছু এসে যায় না। আপনি যখন ক্রিটিক্যাল হবেন তখন আপনার চিকিৎসা, তাই তো? এবং আমরা কেন জানি অনেক নয়েজ করে ফেলতেছি, যে কখনো বলছি যে আমরা কমিউনিটি স্প্রেডিং, কখনো বলছি আমাদের আইসোলেশনে থাকতে হবে, কখনো বলছি রেড জোন। চিকিৎসার এবং টেস্টের একটা সংকটের মধ্যে আমরা যাচ্ছি। এই সংকটের মধ্যে এটা মোটেও সংকট না। আমরা আসলে অনেক বেশি ভয় দিয়ে এটাকে অনেক বেশি সংকট করছি কিনা। কারণ যেই পার্সেন্টেজ ডক্টর এম এ খান বললেন, বা আমি অধ্যাপক ডক্টর হাবিব সাদাত চৌধুরীর সহযোগিতা ওইটু নিতে চাই, যে পরিমাণ আক্রান্ত হওয়ার যেই হার, সেই হার, এবং চূড়ান্ত রকমের অসুবিধা, চূড়ান্ত রকমের একেবারে আইসিইউতে গিয়ে যেতে হবে, সেটার সাপোর্টটা বোধহয় এখন কম বেশি মোটামুটি অন্যান্য এই স্ট্রাকচারের মধ্যে হয়েছে। আমি জানি না ডক্টর হাবিব সাদাত চৌধুরী এটার সঙ্গে একমত বা দ্বিমত পোষণ করবেন। ধন্যবাদ ধন্যবাদ মনীষা। যে জিনিসটা আমি খুব বলতে চাই, প্রথমত যে ল্যাবরেটরি টেস্টের প্রথম কথা হচ্ছে রাইট টেস্ট অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ইন দ্য রাইট স্যাম্পল। যদি এটা আমরা করতে না পারি তাহলে আমাদের ডায়াগনোসিসটা হবে না। এবং ইনফেকশাস ডিজিজের ডায়াগনোসিসটা একটা ধারাবাহিক বিষয়।
এবং প্রথম দিকে আমরা 3 থেকে 7 দিন আমরা আমরা পিসিআর এর মাধ্যমে আমরা ডিটেকশন করতে পারি এবং যত 7 দিনের পরে 8ম দিন থেকে পিসিআর এর অ্যাকুরেসিটা কমে আসে এবং অ্যান্টিবডিগুলো ডেভেলপ করে, প্রথমে আইজিএম, পরবর্তীতে আইজিজি। তো কাজেই এটা আমরা বলি যে ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো ডাইরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। বোথ আর এভিডেন্স অ্যান্ড বোথ আর কমপ্লিমেন্টারি। প্রথমত ডাইরেক্ট এভিডেন্স হচ্ছে আমার যে ভাইরাল আমরা আরএনএ ডিটেকশন করছি অথবা ভাইরাল অ্যান্টিজেন, এখানে এখন ভাইরাল আরএনএ আমরা পিসিআর মাধ্যমে আরটি-পিসিআর মাধ্যমে করছি। আর এছাড়া পরবর্তীতে 7 দিনের পরবর্তী থেকে আমার বডিতে যে অ্যান্টিবডি আসে এটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। এটা আমার বডিতে যে প্রতিরোধী যে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় সেই ইমিউনোগ্লোবুলিন আইজিএম এবং পরবর্তীতে হচ্ছে আইজিজি। কাজেই আপনি সময় যখন এগিয়ে যাচ্ছে, একটা রোগীর 3য় দিনে যে টেস্টটা প্রযোজ্য 10ম দিনে কিন্তু তার অ্যান্টিবডি টেস্টটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং আমরা ফলস পজিটিভ বুঝতে পারি, ফলস নেগেটিভ বুঝতে পারি। জি একটা স্যার, মেথডকে আমি অ্যাসেস করার জন্য আমি আমাদের আপনি সায়েন্টিফিক ক্রাইটেরিয়া। ইন্ডিভিজুয়াল করোনা আক্রান্ত হওয়ার পেশেন্টের টাইমিংটা নিয়ে বলেছেন, আমি আসলে দেশের করোনা আক্রান্ত হওয়ার টাইমিংটা নিয়ে বলেছি। একটা দেশে 3 মাস যখন নাকি করোনা আক্রান্ত টাইম পার হয়ে যায় তখন আসলে অ্যান্টিজেন টেস্টটা কতখানি গুরুত্বপূর্ণ, তার চেয়ে চিকিৎসা, অক্সিজেন, সেটার ব্যবস্থাপনাটা জরুরি নাকি অ্যান্টিবডির দিকেই আমরা বেশি ঝুঁকবো? আমি সেই জায়গাটা আপনার কাছে জানতে চেয়েছি। না, একটা এপিডেমিক ম্যানেজমেন্টে তো অবশ্যই আমাকে যেমন কেস ডিটেকশন করতে হবে, তেমনি যারা সুস্থ হয়ে উঠেছেন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের মধ্যে ইমিউনিটি, হার্ড ইমিউনিটির কথা বলছি, আমাদের মধ্যে কতজন অলরেডি ইমিউন হয়ে গেছেন সেটা দেখতে হবে। তার জি জন্য আমাকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে জি এবং এজন্য আমি বলছি যেটা সারা বিশ্বে প্রচলিত, যুক্তরাজ্য এবং উন্নত বিশ্বে এবং এফডিএ এবং সিডিসি যেগুলোর অথরাইজেশন দিয়েছে ল্যাবরেটরি বেসড ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড অ্যান্টিবডি টেস্টিং। আমি ল্যাবরেটরি বেসড অ্যান্টিবডি টেস্টিং এর কথা বলছি, যেটার দিকে আমাদের আগাতে হবে, যেটা আমাদের এখন আজকে সাংবাদিক কর্মীরা আছেন, আজকে আমাদের পুলিশের কর্মীরা মানে পুলিশ সদস্যরা আছেন, আমাদের ফ্রন্টলাইন যোদ্ধারা আছেন, ডক্টরস অ্যান্ড নার্সেস অ্যান্ড এগেন অল আদার পিপল হু আর ওয়ার্কিং, এরা গার্মেন্টস কর্মীরা আছেন। তাদেরকে যদি আমরা স্ক্রিন করি, অ্যান্টিবডি স্ক্রিন করে জানতে পারি যে তাদের অনেকের যারা ইমিউন হয়ে গেছে, স্যার, আমি আমার প্রশ্নের তাদেরকে উত্তর আমরা পেয়েছি। আইডেন্টিফাই স্যার, করতে আমি পারি। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই যখন নাকি দেশের করোনার বয়স 3 মাস তখন অ্যান্টিবডি নাকি অ্যান্টিজেন কোনটা প্রায়োরিটি? আপনি আমাদের পিক, অফ পিক, একটু ডাউন পিক ইত্যাদির বিচার করে আপনি নিশ্চয়ই আমাদেরকে একটা সুচিন্তিত মতামত দিলেন যে ল্যাব বেসড অ্যান্টিবডি টেস্টের প্রতি মানুষের এখন একটু ঝোঁকা উচিত, অর্থাৎ আমরা ইমিউন হয়েছি কিনা, আমাদের গায়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। থাকবেন আপনারা সকলেই এবং দর্শক আপনারাও, একটা ছোট্ট বিরতি। পরীক্ষায় করোনা পরীক্ষা আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। যেখানে ছিলাম, অধ্যাপক ডাক্তার হাবিব সাদাত চৌধুরী বলছিলেন ল্যাব বেসড অ্যান্টিবডি যে টেস্ট সেটার কথা। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুদ্দিন জিয়া, তিনি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে আছেন। আপনারা কি এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে ব্যাপকভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন কিনা? না, ব্যবসাটা মূল বিষয় না। অবশ্যই আমরা আমাদের দেশের মানুষকে সাপোর্ট করতে চাই। আমরা যে কোম্পানিটা রিপ্রেজেন্ট করি, অ্যাবট ডায়াগনস্টিক, আমরা আমাদের কিটটা লঞ্চ করেছে আপনার গত 15 এপ্রিল। তো তারপরে আমরা 11 মেতে বাংলাদেশ ডিজিডিএ তে অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্রুভালের জন্য। তো যখনই আমরা অ্যাপ্রুভাল পাবো আমরা হয়তো তখন নিয়ে আসবো ওই বাংলাদেশে যারা বিকজ
বাংলাদেশের ম্যাক্সিমাম হসপিটাল এবং ল্যাবরেটরি সেট আপ যেগুলো আছে ম্যাক্সিমামে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে তারা এই কিটগুলো করতে চান। এবং আমরা যেটা করেছি, আমাদের অ্যাবট যেটা করেছে, লাইক অ্যান্টিবডির বিষয়ে স্যাররা কথা বলছিলেন যে দেয়ার আর সাম অ্যান্টিবডিজ লাইক আইজিএম, আইজিজি সেপারেট। সো অ্যাবট ডায়াগনস্টিক আলাদাভাবে আইজিজি লঞ্চ করছে এবং আইজিএম লঞ্চ করছে। তো যদিও কোভিড এর ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে অলমোস্ট কাছাকাছি চলে আসে, আপনারাও কি কিট তৈরি করেছেন? জি জি জি, এটা আমরা করেছি, মানে অ্যাবট ইউএসএ কোম্পানি, এবং আমরা এফডিএ অথরাইজেশন অলরেডি পেয়েছি। আমরা অ্যাপ্রুভাল পেলে বাংলাদেশে নিয়ে আসবো, ইম্পোর্ট করব। আচ্ছা, বাংলাদেশ ইম্পোর্ট। মানে আপনাদের কারণে গণস্বাস্থ্যের এই বিষয়টা, মানে গণস্বাস্থ্যের বিজন কুমার শীল মানে গণমানুষের বা বাংলাদেশের একজন বিজ্ঞানীর তৈরি করা কিট খুব একটা হালে পানি পাচ্ছে না, এরকম ধরনের কথাও কিন্তু শোনা যায়। আমরা সাংবাদিকরাই বলি, কারণ এখানে অল অ্যাবাউট ব্যবসা এবং কম্পিটিশন। জি, আমাদের কিটের ব্যবহার যেটা অ্যাপ্লিকেশন কিন্তু ল্যাব বেস, আমাদের কিটটা ল্যাবরেটরি বেস, এবং আপনি বাল্ক পরিমাণে যখন করবেন, যেটা ইনস্ট্রুমেন্টে করতে হবে, আপনি একসঙ্গে যখন দিনে 4000 টেস্ট আমাদের ইনস্ট্রুমেন্টে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবং মানে আপনারা ধরে নিচ্ছেন যে দিনে 4000 টেস্ট করার মতন পরিস্থিতি আরো থাকবে, এবং এখানে আপনারা ইনভেস্ট করে লাভবান হবেন, মানুষের সাধারণ মানুষের সেবা করার নামে তাদের কাছ থেকে আপনারা কিছুটা হলে ব্যবসা করে নিতে পারবেন। মানে এখানে ব্যবসার সুযোগটা আপনারা খুব ভালো দেখেছেন, মানে ব্যবসা না, অবশ্যই আমরা যদি আমাদের লাইক গণস্বাস্থ্য যে কিটটা করেছে এবং এটার মান যদি স্যাররা যেটা বলছেন, অবশ্যই আমি মনে করি যে আপ টু দ্য মার্ক হবে, এবং এটা যদি সারা দেশে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি ওনাদের থেকে থাকে তাহলে তো মোস্ট ওয়েলকাম। আমরা এত চিপে যদি পাই, কেন না। আর আপনাদেরটা কিরকম হবে দাম? আমাদেরটা দামটা তো আসলে আমরা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল না হলে প্রাইসিংটা আসলে ঠিক করতে পারছি না। বাট আমি একটু বলি মুন্নি সাহা, এখানে একটু ক্লিয়ার করি জিনিসটা। সরকার যেটাতে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি 24 তারিখ মিটিং এ অ্যাপ্রুভাল দিয়েছে যে অ্যান্টিবডি টাইটার দেখার জন্য শুধু ওই যেটা প্লাজমা থেরাপিতে ব্যবহার করার জন্য টাইটার দেখার জন্য অনুমোদন দেওয়া হবে। আর যেটা গণস্বাস্থ্যের যে অ্যান্টিবডি, সেটা হলো টাইটার দেখবে না, এটা শুধু পজিটিভ আর নেগেটিভ। এটা জাস্ট অনেকটা ব্লাড সুগার দেখার মতো, চট করে যে কোনো জায়গায় পরীক্ষা করা যাবে। আর অন্যান্য কোম্পানি যেটা ল্যাবরেটরিতে ব্লাড সংগ্রহ করে এটা করা যাবে, তবে এটা গভর্নমেন্ট বা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি এটা খুব একটা জিনিস ওরা সবসময় বলছে, এটা ডায়াগনোসিস করার জন্য তারা অনুমতি দিচ্ছে না, দিচ্ছে হলো ব্লাডের মধ্যে অ্যান্টিবডি কি পরিমাণ আছে তার উপস্থিতি পরিমাণটা দেখার জন্য, এটা যাতে হেল্প হয়। আমি একটা জিনিস বলি, আপনি যেটা প্রশ্নটা করেছেন মুন্নি সাহা, যে আমাদের এই সময় আসলে আমরা অ্যান্টিজেন দরকার টেস্ট করার না অ্যান্টিবডি, আসলে এখন এমন একটা সময় আসছে দুটোই দরকার আমাদেরকে। যেমন পিসিআর দিয়ে আমরা দেখবো, এবং এটা সাপ্লিমেন্টারি হিসেবে অ্যান্টিবডি টেস্টটাও আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পিসিআর টেস্ট নেগেটিভ কিন্তু রোগীর এক্সরে পজিটিভ, তার সাইন সিমটম পজিটিভ, হাসপাতালে ভর্তি হয়েছে অক্সিজেন নেওয়ার জন্য, কিন্তু পিসিআর তার 2 বার নেগেটিভ আসছে। এখানে যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করি তাহলে ডেফিনেটলি পজিটিভ আসবে 7-8 দিনের মধ্যে। এই জন্য, এবং পরেও দেখেছি আমি 2-1টা অ্যান্টিবডি টেস্ট পজিটিভ আসছে। এই জন্য আপনার কথাই ঠিকই, এখন আমাদের দুইটা টেস্টই প্যারালালি আসতে হবে। স্যার, আমরা একটু স্যার আপনার প্লাজমা থেরাপি যেটার শুরু করেছিলেন সেটার অবস্থাটা কি? মানে এখন আপনারা মানে নানা রকমের হার্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্লাজমা থেরাপির কথাই বলছি, যে দেখেন আমরা যখন কিছু করি তখন অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, কি এটা দিলে এই সেটা দিলে, এই যে ডেক্সামিথাসোন অক্সফোর্ড ইউনিভার্সিটি বাইর করেছে আর সবাই লুফে নিয়েছে এটাকে, তাই না? এই ডেক্সামিথাসোন আমরা 2019 সাল থেকে ব্যবহার করে আসতেছি, আমরা ব্যবহার করে আসতেছি আর্থ্রাইটিসে, ব্যবহার করে আসতেছি নানান ধরনের ক্যান্সারে, নানান ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্যবহার করে আসতেছি, সোরিয়াসিসে ব্যবহার করে আসতেছি। এই ডেক্সামিথাসোন এখানে ব্যবহার করে ফল পাওয়া যাচ্ছে এবং যাবেই স্বাভাবিক, কিন্তু এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যদিও যেমন হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস বাড়তে পারে, ওজন বেড়ে যেতে পারে, কিন্তু এটা বেনিফিটটা বেশি বিধায় এটা অবশ্যই ব্যবহার করার অনুমোদন আমরা পাবো করছে। এই জন্য প্লাজমা থেরাপির ব্যাপারটা বলছি, যে এটাতে সবাই খালি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বলছে, কিন্তু এটার যেটা ভালো দিক রয়েছে, যথাসময়ে দিতে পারলে এটার উপকার পাওয়া যাবে
এবং এটাকে খারাপের দিকে রোগী যাবে না, এর অনেক প্রমাণ এবং অনেক উপকার রয়েছে। এই জন্য আমাদের দরকার হলো আমাদেরকে এটা নিয়ে কাজ করা, এটার অনুমোদন দেওয়া, এটার জন্য পরিকল্পনা নেওয়া, যাতে আমরা ভালোভাবে এটা ব্যবহার করতে স্যার পারি। স্যার আপনার ল্যাবেও তো এই কাজটা যাচ্ছে। যেভাবে শুরু হয়েছিল এখন এটা মুখ থুবড়ে পড়ে আছে। আমরা বিভিন্ন অনলাইনে পড়লাম, এটিএন নিউজেরও রিপোর্ট রয়েছে যে আপনারা সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এটার কিট, অর্থাৎ এই যে টাইটার, অ্যান্টিবডি টাইটারের কিট, যেগুলো দিয়ে আপনারা অ্যান্টিবডি এই প্লাজমাটা সংগ্রহ করেন, সেটার জন্য একটা ছোট্ট অল্প 40 লাখ টাকা আপনার চেয়েছিলেন। জি। সেটাও মানে কে চিঠি পেয়েছে কে চিঠি পায়নি এরকম একটা শাটলিং হচ্ছে। স্যার তার মানে কি হ্যাঁ, এই প্লাজমার এটা ব্যাপারটা মানে মুখ থুবড়ে পড়বে? তাই তবে এটা আসলে আমাদের দুইটা প্রপোজাল ছিল। একটা ছিল ট্রায়ালের যে আমরা করতেছি সেটার জন্য ফান্ডিং। আমার মনে হয় আজকেই কথা হয়েছে মন্ত্রণালয়ে, ওনারা এটার ব্যাপারে অনুমোদন দিচ্ছেন, হয়তো আমরা এটা শুরু হয়ে যাবে। এটা যেসব বাধা ছিল আশা করা যায় দূর হবে। আর জি। দ্বিতীয় কথা যে এই ট্রায়ালের বাইরে প্লাজমা থেরাপি আমরা যাতে ব্যবহার করতে পারে, সবাই ব্যবহার করছে, এটা পরিকল্পনার মাধ্যমে একটা নীতি মাধ্যমে যাতে ব্যবহার করে, যেটাকে আমরা বলে থাকি যে এক্সপান্ডেড অ্যাক্সেস প্রোগ্রাম, যেটা আমাদের বলা ছিল। স্বাস্থ্য অধিদপ্তর একটা পরিকল্পনা নেবে এবং সবাই যাতে এই নিয়মটা মেনে প্লাজমা থেরাপিটা দিতে পারে এবং ডকুমেন্টেশন রক্ষা করে, এই জিনিসটা আমরা বলছি। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয় না। স্যার এই নিয়মটা মেনে যাতে প্লাজমা সব জায়গায় ব্যবহার করতে পারে, সেটার জন্য আসলে কি দরকার? মানে এটা কি কোনো নির্দেশনা দরকার? এটা কোনো জায়গা থেকে কি অ্যাপ্রুভাল দরকার? এটা কি WHO অ্যাপ্রুভাল দেবে? তাহলে আসলে শুরুটা কিভাবে হবে? যারা আমি বলি, এটা যেমন নির্দেশনা WHO, FDA, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সবাই একটা নিয়ম বেঁধে দিয়েছে কিভাবে এটা ব্যবহার করা যাবে। এটাকে বলছে যে এটা দিবে যারা, তারা কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে দিতে হবে। অর্থাৎ কিভাবে প্লাজমাটা সংগ্রহ করবে, তার মধ্যে অ্যান্টিবডি কি পরিমাণ রয়েছে দেখতে হবে, এবং কোন সময় কি পরিমাণ প্লাজমা দিবে এবং তার ডকুমেন্টেশন রাখবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর একটা নীতিমালা করবে এখানে এক্সপার্টদেরকে নিয়ে, এবং একটা পর্যবেক্ষণ করবে, বলে দিবে হ্যাঁ আপনারা দিতে পারবে, আপনাদের শুধু রোগী যাদেরকে দিবেন তার প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু বড় ধরনের কোনো কাজ না। তার মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা শুধু নির্দেশনা দরকার, একটা 2 লাইনের হয়তো চিঠি দরকার, একটা কমিটি করে দেবে এবং আমরা তৈরি করে রেখেছি। জি, আমরা ডিজিটাল বাংলাদেশের যদি সকল সুবিধা নিতে পারতাম, তাইলে আসলে এই ডকুমেন্টেশনটা একটা মানে সেন্ট্রাল সার্ভারে আসতো, যেখানে আসলে ডক্টর এম এ খান চাইলে আসলে চেক করতে পারতেন যে খুলনায় ব্যাপারটা কিরকম হচ্ছে, চিটাগংয়ে কি হচ্ছে, আপনার মতো অনেক এক্সপার্টরা মতামত দিতে পারতেন। যাই হোক, ডিজিটাল বাংলাদেশের হাব ডিজিটাল, আমরা করোনা আমাদেরকে সেভাবে ডিজিটাল সুবিধাটা ওইভাবে দিতে পারছে না মনে হয়। আমরা সবাই ভয়ে ভীত হয়ে আছি, ভীত হয়ে থাকবো না। শেষ অংশে নিশ্চয়ই কোনো আশাবাদের কথা আমরা শুনতে পাবো আমাদের আলোচকদের কাছ থেকে। একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় একেবারে শেষ ভাগে আছি। ছোট্ট ছোট্ট করে সুপারিশ, মন্তব্য এবং কনক্লুশনকেও শেষ মন্তব্য শুনবো। মাইনুল আলম। পরীক্ষায় করোনা পরীক্ষা, তার মানে আমাদের করোনা পরীক্ষা সহ যেই কাজগুলো আছে এখন এই প্যান্ডেমিক মোকাবেলায়, এগুলোর জন্য যত সহায়ক শক্তিকে আমরা সংযুক্ত করতে পারি, সহায়ক শক্তি মানে যতগুলো আয়োজন, যতগুলো উদ্যোগ, যতগুলো সাপ্লিমেন্টারি উদ্যোগগুলো আছে, কাজগুলো আছে, সেটা সংযুক্ত করলে আমাদের বোধহয় শিরোনামটা দেওয়া উচিত ছিল অগ্নি পরীক্ষায় করোনা পরীক্ষা। সত্যি মানে দেশে চ্যালেঞ্জ, পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সত্যি পরীক্ষা। এটা হচ্ছে এই পরীক্ষা কি হবে জানি না, কিভাবে আমরা উতরাবো, কবে উতরাবো। কারণ মার্চে বলেছি এপ্রিল পিক, এপ্রিলে বলেছি মে, জুন, এখন জুলাই পর্যন্ত যাচ্ছি আমরা, এই মে জুনের মাঝখানে দাঁড়িয়ে। আমরা কিভাবে করবো জানি না। কিংবা এই যে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে পরীক্ষার ম্যানেজমেন্ট, টেস্টের ম্যানেজমেন্ট,
হসপিটাল মানে পরীক্ষাটাও পরীক্ষার মধ্যে পড়ে গেছে পরীক্ষা যে সে- পরীক্ষা। সুতরাং এটা করার জন্য যা যা করা দরকার, বিশেষ করে সমন্বয়হীনতার যে জায়গাগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, যে ফাঁকগুলো আছে, এগুলো ফিল আপ করা দরকার। তাহলে একটা কম্বাইন্ড একটা সিস্টেম ডেভেলপ করবে। এই সিস্টেমটা আমাদেরকে এই পরীক্ষা পাশ করে পরীক্ষায় আমরা উত্তীর্ণ সবসময় করতে খালি হবে। এই সুপারিশ বলি যে একটা সমন্বয় দরকার, একটা সিস্টেম দাঁড় করানো দরকার। আহ, আমরা আসলে একটা খুব সুন্দর সমন্বয়ের একটা ভালো আইডিয়া না বাতলাতে পারলেও, সমন্বয়ের জন্য একটা ভালো রূপরেখা না তৈরি করতে পারলেও, অথবা একটা সুন্দর বিজন কুমার শীল বা তার মতো বা ডক্টর এম এ খান তাদের মতো যে তারা কিছু কিছু জিনিস বাংলাদেশের মানুষের জন্য হাজির করেছেন, কখনো প্লাজমার থেরাপি, কোনোটা র্যাপিড টেস্ট ইত্যাদি, সেগুলো খুব একটা বেশি আমরা হাজির করতে না পারলেও জটিল কিভাবে করা যায় সেই পরীক্ষা, অগ্নি পরীক্ষাটা আমরা নানা রকমের দীর্ঘসূত্রিতা এবং ইগো ইত্যাদি দিয়ে আমরা কিন্তু খুব ভালোই পারি। সে কারণেই সব কিছুতেই বাংলাদেশের একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এই অগ্নি পরীক্ষার শেষ কোথায় মাইনুলকে আর 20 সেকেন্ড বলতে চাই যে এই যে আলোচনা আসলে অ্যান্টিবডি টেস্ট পরীক্ষার যে কিটটা যেটা উপযুক্ত বলে মনে হচ্ছে, তাহলে সেটা আমরা উন্মুক্ত করে দিই। বাংলাদেশে এখন অ্যান্টিবডি পরীক্ষা হয় না, কোনো হাসপাতাল কোনো ল্যাব কোথাও হয় না, সেটা আপনি উন্মুক্ত করে দেন কিট যদি উপযুক্ত হয়। সুতরাং যেটা যেখানে সম্ভব, যেটা যেখানে আছে, কিংবা অন্য প্রতিষ্ঠানে যে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যদি করতে পারে, কারণ অ্যান্টিবডি টেস্টের প্রয়োজন হবে, কিছুদিন পরেই প্রয়োজন হবে। করোনা পরীক্ষার আর কোনো প্রয়োজন থাকবে বলে মনে হয় না, এটা এমন ভাবে চলে যাচ্ছে। মানে কারণ এই একটা কেউ কিছু পর্যায়ে ভালো কিছু করতে চাইলে তার জন্য অগ্নি পরীক্ষাটা একটু সরিয়ে নেন প্লিজ, এটুকু আমাদের অন্তত আজকে সেটা হচ্ছে এটা এভাবেই অগ্রসর হতে হবে, হতে আমাদের হবে। এগোতে হবে। আমরা একেবারে শেষ মন্তব্য ডাক্তার এম এ খান এক লাইন যোগ করবেন, সবশেষ আমি বিজন কুমার শীলের কাছ থেকে শুনবো। স্যার, হ্যাঁ, আমি একটু বলতে চাই যে যদিও প্লাজমা থেরাপি এখনো একটু কনফিউশন পরিকল্পনা এর মধ্যে রয়েছে, কিন্তু প্রতিদিন ভিআইপি কে দেওয়ার জন্য আমরা টেলিফোন পাচ্ছি। আজকেও ইন্ডিয়ান হাই কমিশনারের থেকে টেলিফোন পেয়েছি একটা ও নেগেটিভ প্লাজমা সংগ্রহ করে দেওয়ার জন্য। আমি চাই যে ট্রায়ালের বাহিরে একটা ন্যাশনাল এক্সপান্ডেড অ্যাক্সেস প্রোগ্রাম যাতে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পর্যবেক্ষণ নীতিমালার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর প্রণয়ন করে, যেটা আমাদের সুপারিশ ছিল মন্ত্রণালয়ের কাছে। তাহলে কিন্তু একটা প্লাজমা থেরাপিটা আমরা সারা দেশে এর সুফলটা দিতে পারবো। স্যার আপনি তো জাতীয় কমিটিতে আছেন, আপনি এটা কমিটির যখন মিটিং হয় সেখানে কি স্যার এগুলো মানে ধোপে টেকে না আপনাদের আলোচনা? এটা 20 মে এটা জাতীয় কমিটি একটা সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যাতে এটা পরিকল্পনা নেওয়া হয়। এখন পর্যন্ত এটা আমার মনে হয় না কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা আপনাদের মাধ্যমে আমি আবার অনুরোধ করলাম। আমি বিজন কুমার শীলের কাছে শেষ মন্তব্য শুনতে চাই। আচ্ছা, উনি চলে গেছেন। জি, উনি চলে গেছেন। ডক্টর হাবিব সাদাত চৌধুরী, একদম এক লাইনে শেষ করতে হবে। জি, ল্যাবরেটরি পরীক্ষা হচ্ছে যে আমরা বলি as is our laboratory so is our practice, so we have to make the laboratory powerful, and what the technology we have within our reach, we have to utilize this for again the detection of case and detection of issuing of immunity passport. আজকে আমরা ইমিউনিটি পাসপোর্ট দিতে চাই। যারা করোনা থেকে আরোগ্য লাভ করেছেন তারা এগিয়ে যাবেন তাদের কর্মক্ষেত্রে, কাজে আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। একদিকে যেখানে আমরা লকডাউন আছে সেখানেও আবার আমাদের স্ক্রিনিং করে দেখতে হবে যে যারা ভালো হয়ে গেছেন, যারা অ্যান্টিবডি ডেভেলপ করেছেন তাদেরকে আমরা তাদের মাধ্যমে আমরা যারা নতুন কেসকে প্রতিরোধ করতে পারি। আমাদের গার্মেন্টস কর্মীরা আছেন, সেক্ষেত্রে আমরা গার্মেন্টসেও আমাদের তাদেরকে স্ক্রিন করতে হবে, দেখতে হবে কতজন ইমিউনিটি আছে। কাজেই আমাকে অবশ্যই যে যেটা আমরা বলবো যে ল্যাবরেটরি পরীক্ষার সার্বিক দিকগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসলে ইমিউনিটির পাসপোর্টটা চাই। সেই পাসপোর্ট পেতে গেলে নানা রকমের যেই বাস্তবিক পাসপোর্টের হ্যাসেলটা অনেকখানি দূর হয়েছে এখন বাংলাদেশে। আশা করি এই ইমিউনিটির পাসপোর্ট, করোনা থেকে মুক্ত হয়ে কাজে ফেরার যে পাসপোর্ট, সেটার থেকে আমাদের যে অগ্নি পরীক্ষার মধ্যে বারবার করে ফেলা হচ্ছে, সেটা থেকে আমরা নিশ্চয়ই মুক্ত থাকবো। অনেক অনেক ভালো থাকবেন যারা ছিলেন। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।